প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঞ্চালনায় একটি সেমিনারে অংশগ্রহণ করেন এবং সেই সেমিনারে তিনি কয়েকজন তরুণের সাথে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেন। তার মধ্যে একজন তার ব্যক্তিগত সহকারী মাহফুজ আলম, তাকে এই জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়া এবং জনমানুষের মধ্যে এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। তবে বেশিরভাগই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ঘটনাটিকে কেন্দ্র করে দোষারোপ করছেন, সমালোচনা করছেন। এই বিষয়টিকে নিয়ে কিছুটা পর্যালোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের এই মুভমেন্টে জুলাইয়ের মধ্যবর্তী সময় থেকে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছিলাম এবং কোনো না কোনো ভাবে এই মুভমেন্টের সাথে জড়িত ছিলাম, আমরা অত্যন্ত ভালোভাবেই জানি কতটা চ্যালেঞ্জ মাথায় নিয়ে এই আন্দোলনটি করতে হয়েছে এবং কতটা বিচক্ষণতার সাথে একটি একটি করে পদক্ষেপ সামনে বাড়াতে হয়েছে। ন্যূনতম একটি ভুল যদি কারো পক্ষ থেকে হতো তাহলে আন্দোলনটি মাঠে মারা যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদের অযোগ্যতা সত্ত্বেও আমাদেরকে অভূতপূর্ব বিজয় দান করেছেন। এখন অনেকেই এই আন্দোলনটিকে একটি পরিকল্পিত আন্দোলন বলতে চাচ্ছেন। এখন আদৌ কি আন্দোলনটি পরিকল্পিত আন্দোলন ছিল কিনা এ ব্যাপারে পূর্বের একটি ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করেছি। অনেকগুলো বিষয় নিয়ে সেখানে আলোচনা করেছিলাম। এর মধ্যে যে বিষয়টিকে একটু গুরুত্বের সাথে বোঝাতে চেয়েছিলাম সেটি হচ্ছে, আমরা যদি ধরেও নেই যে এই আন্দোলনটি পরিকল্পিতভাবে করা হয়েছে, কিন্তু তবুও আমরা কি বলতে পারি শেখ হাসিনার শিক্ষার্থীদেরকে ইঙ্গিত করে সে রাজাকার শব্দ বলা, ওবায়দুল কাদেরের ছাত্রলীগ যুবলীগকে এই কোমলমতি শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেওয়া, ডিবি হারুনের সমন্বয়কদেরকে নিরাপত্তার অজুহাতে হেফাজতে নেওয়ার যে কাহিনী, এগুলোও কি পরিকল্পিতভাবে করেছিল? এই ঘটনাগুলোও কি যারা আন্দোলন অর্গানাইজ করেছে তাদের পরিকল্পনায় হয়েছিল? রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের শিক্ষার্থী আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে যাবে এবং সেখানে শেখ হাসিনার পুলিশরা তাকে বুকের মধ্যে গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করবে, এই বিষয়গুলো ভিডিও করা হবে, এগুলো কি পরিকল্পনা করে করা হয়েছিল? মুগ্ধের হত্যাকাণ্ড, হাজার হাজার ছেলেদেরকে যে মারবে, হাজার হাজার মায়ের বুক খালি করবে, এই সব কিছু কি পরিকল্পনা করে করা হয়েছিল? মোটেও নয়। নিঃসন্দেহে এই আন্দোলনের সম্মুখ ভাগ থেকে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিল এবং শিক্ষার্থীদেরকে সামনে রেখে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল এবং সবাই নিজেদের দেশকে বাঁচানোর জন্য, নিজেদের সন্তানদেরকে বাঁচানোর জন্য এই আন্দোলনে যুক্ত হয়েছিল। এটি বাস্তবতা। আর এর চাইতে বড় বাস্তবতা হলো, এমন আন্দোলন বাংলাদেশে আগে বহু হয়েছে, কিন্তু ওই আন্দোলনগুলো সফলতার মুখ দেখতে পারেনি। কিন্তু এই আন্দোলনটি সফলতার মুখ দেখেছে, কারণ এই আন্দোলনটি কোনো দলীয় ব্যানারে ছিল না, নির্দিষ্ট কোন নেতৃত্বের অধীনে আন্দোলনটি ছিল না। কিছুদিন পূর্বেও তো গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং তাদের সঙ্গী বিরোধী রাজনৈতিক দল জামাত ইসলামী সহ কি তীব্র আন্দোলন তৈরি করেছিল সেটা আমাদের কারোরই অজানা নয়। কিন্তু সেই আন্দোলনকেও 28শে অক্টোবর একটি নাটক সাজিয়ে বিভৎস ক্র্যাকডাউন চালিয়ে নস্যাৎ করে দিয়েছিল বিগত সরকার। এমনকি এই আন্দোলনকেও নস্যাৎ করার জন্য সরকার নানা রকম পায়তারা, নানা রকম পরিকল্পনা করেছিল। বিএনপি জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে এই দল দুটিকে অকার্যকর করার চেষ্টা করেছিল। এরপরে ঘরে ঘরে ঢুকে শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। শিক্ষার্থী পরিচয় জানা মাত্রই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। এই আন্দোলনের সম্মুখ ভাগে যে সমন্বয়করা ছিল, সেই সমন্বয়কদেরকে নিরাপত্তার অজুহাতে ডিবি হেফাজতে নিয়ে তাদেরকে বন্দী করে রেখে তাদেরকে দিয়ে আন্দোলন থেকে সরে আসার একটি জোরপূর্বক স্টেটমেন্ট দেওয়ানো হয়েছিল। এগুলো করে সরকার এই আন্দোলনকে দমাতে পারেনি। জনমানুষের ক্ষোভ এই সরকারের প্রতি আরো বৃদ্ধি হয়েছে। মোটা দাগে এই আন্দোলন যে সফলতার মুখ দেখেছে তার কারণ আমরা যদি উদ্ঘাটন করতে যাই, তাহলে একটাই কারণ আমরা উদ্ঘাটন করতে পারবো, যে আন্দোলনটি কোনো দলীয় ব্যানারে হয়নি, এই আন্দোলনটি নির্দিষ্ট কোনো ব্যক্তিদের নেতৃত্বে হয়নি। এখন সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আন্দোলনের সকল ক্রেডিট শুধুমাত্র শিক্ষার্থীদেরকে দিয়ে এমন একজনকে আন্দোলনের মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়াটা নিঃসন্দেহে এই জাতির মধ্যে উদ্বেগ এবং বিভেদের তৈরি করছে, যা এই মুহূর্তে
কখনোই আমাদের কাম্য নয়। আর এই কাজটি শেখ হাসিনাকে ডুবিয়েছে। কারণ মুক্তিযুদ্ধ করেছিল বাংলাদেশের সাধারণ মানুষ, কিন্তু শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট তার বাবাকে দিয়েছিল, আর দল হিসাবে আওয়ামী লীগে মুক্তিযুদ্ধ করেছে। মানুষকে এই কথাটা গিলানোর চেষ্টা করেছিল। আওয়ামী লীগের উপর আজকে যে মানুষের ক্ষোভ এবং শেখ মুজিবের প্রতি মানুষের যে তীব্র ক্ষোভ, এই তীব্র ক্ষোভের কারণ এটি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সে একই পথের পথিক হন, সে একই পথে হাঁটেন, তাহলে এটা বলাই যেতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এর দ্বারা আওয়ামী লীগ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি এমন ক্ষতিগ্রস্ত হবেন। আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে শুধু আওয়ামী লীগ নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আর আওয়ামী লীগের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। কারণ আওয়ামী লীগ জনসমর্থনহীন একটি দল ছিল, আর সেটা একটি রাজনৈতিক দল ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটি রাজনৈতিক দল নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন নিয়ে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশের সংস্কারের ভার। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হন, এই বাংলাদেশ কিন্তু অনিবার্যভাবে ব্যর্থ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এভাবে একের পর এক ভুল পদক্ষেপ নিতে থাকেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের যে আস্থা এবং মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে সমর্থন, সবকিছুই তিনি হারাবেন এবং নিজেও ডুববেন, দেশটাকেও ডুবাবেন, যেটা আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে বলে আমি মনে করি।